This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চিনার পার্কে আসল জওয়ান নিয়ে নকল আয়কর অভিযান ভাবতে পারেন পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে কি খবর? উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আত্মীয়ের সূত্রে সিআইএসএফ কনস্টেবল রামু সারাজের সঙ্গে যোগাযোগ কর প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রীর। তারপর কি পরিকল্পনা ছিল, কি এক্সিকিউটিভে করলেন সেই পরিকল্পনা অনুযায়ী, সবটা জানাবেন আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ। এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুপ্রিয়। দেখো, প্রমোটারের যে দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আরতি সিং, তারই কিন্তু মস্তিষ্ক প্রসূত বা তার নির্দেশেই কিন্তু এই গোটা লুঠের পরিকল্পনা সাজানো হয়েছিল, এমনটাই কিন্তু পুলিশের তদন্তে উঠে এসছে। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে কুম্ভ মেলার পর থেকেই কিন্তু এই লুঠের পরিকল্পনাটা একটু একটু করে এক্সিকিউট করার জন্য গোটা বিষয়টি সাজানো হচ্ছিল। কিন্তু কেন এই লুঠের পরিকল্পনা এবং কেন এই আরতি সিং সে তার নিজের শ্বশুরবাড়িতে এই লুটপাট চালানোর এই পরিকল্পনা করলেন, এবং সেক্ষেত্রে যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন যে আরতি সিংয়ের সঙ্গে প্রমোটারের মৃত্যুর পর থেকে তার শাশুড়ির একটা অশান্তি তৈরি হয়েছিল। অর্থাৎ বাড়িতে কর্তৃত্ব বজায় রাখা বা এই যে প্রচুর সম্পত্তি, সেই টাকা পয়সা নিজের অধীনে রাখা, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। এবং সেক্ষেত্রে আরতি সিং, যেটা এই যে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে বাড়িতে 7 কোটি টাকা রয়েছে এমনটা জানিয়েছিলেন, এবং তার পাশাপাশি বহু মূল্যবান সোনার গহনা বা নানা ধরনের অলংকার রয়েছেন। প্রায় 25 ভরি লুট করা হয়েছিল গহনা, এমনটাও কিন্তু তদন্তকারীদের তরফ থেকে আমরা জানতে পারছি। এই আরতি সিংয়ের এই যে প্রমোটারের দ্বিতীয় স্ত্রী, তার আত্মীয়তা সূত্রে সিআইএসএফ এর একজন হেড কনস্টেবল রামু সরোজ, তার সঙ্গে তাদের পরিচয় ছিল এবং তাকে এই মানে একেবারে ফিল্মি কায়দায় মানে সুপরিকল্পিত সবটা হয়েছে। মানে তারা ভেবেছিল হবে, সেই অনুযায়ী প্ল্যানও হলো, কিন্তু না, শেষ পর্যন্ত তারা সেই সফলতাটা পেল না। পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে শুনবো। Purota, like purpose of this raid, of this fake IP raid was a complainant there Shatma, Aarti Singh, mane Vinod Kumar Singh late Vinod Kumar Singh er second wife. तो ये आरती सिंह और विनीता सिंह एर मध्य जो संपत्तिर जोनो जो फैमिली डिस्प्यूट छिलो, वही जोनो आरती सिंह और आरती सिंह एर रिलेटिव्स ने ए सीआईएसएफ इंस्पेक्टर संगे যোগাযোগ করলো और एक ডিল করেছিল এখানে একটা রেড করে যে সামানটা নিয়ে যাবে, যে ক্যাশ ওনারা এই অফার ছিল অ্যারাউন্ড লাইক যে ক্যাশ ওখান থেকে পেয়ে যাবে ওনারা 50-50 ডিভাইড করে নিয়ে নেবে বলে একটা ডিল করেছে। তো ও ডিলের জন্য ওনারা এই ফেক রেডটা অর্গানাইজ করে এখান থেকে এটা কন্ডাক্ট করে। আচ্ছা, আপনাদের ওই ছবিটা মনে আছে? হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের সামনের ছবিটা, এক মা বাচ্চাকে কোলে নিয়ে বলছে কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কোনো ঠিক নেই। তারা কোথায় থাকতে চলেছে জানেন? তাদের ঠাঁই কোথায় হতে চলেছে জানেন? কন্টেনারের মধ্যে। কন্টেনারের মধ্যে, ঠিকই শুনছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, কলকাতার খিদিরপুর থেকে বেলগাছিয়ায় আনা হলো কন্টেনার। প্রতিটি কন্টেনারে থাকতে পারবেন 12 থেকে 15 জন। কন্টেনার কেটে জানলা দরজা তৈরি করা হচ্ছে, দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি। কিন্তু ঘরহারা ওই মানুষগুলো, গরিব মানুষগুলো, তারা বলছেন আমরা কন্টেনার নই, আমরা চাই একটা পাকা ছাদ হোক আমাদের মাথার উপরে, এই গরমে এখানে থাকা যাবে না। বেলগাছিয়ার গৃহহীন মানুষদের পুনর্বাসনের জন্য খিদিরপুর থেকে আনা হয়েছে লোহার বড় বড় কন্টেনার। 7-7টি কন্টেনার এসছে গতকাল, এবং সেই কন্টেনারগুলিতেই মানুষের বসবাসের যোগ্য জানালা দরজা বসানোর কাজ চলছে। কিন্তু এখন আমি একবার ছবিটা দেখাবো। আমার মোবাইল ফোনে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 37 ডিগ্রি, যা অনুভবে 39 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা এখনই, যখন আমরা ঘরে থাকতে পারছি না, পাকা বাড়িতে থাকতে পারছি না, সেই জায়গায় লোহার খাঁচায় মানুষকে এনে বন্দি করা হবে। উত্তাপ আরও বাড়বে, প্রায় 49 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যাবে। সেই সময় এই লোহার খাঁচায় মানুষকে বন্দি করলে মানুষ থাকবে কীভাবে? বইবে লু। তখন এই লোহার কন্টেনারগুলো এক একটা আগুন বের করবে, সেই সময় মানুষ কিভাবে এই লোহার কন্টেনারে থাকবে? প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে এইভাবে মানুষকে খাঁচায় বন্দি করা, অর্থাৎ লোহার খাঁচায় বন্দি করাটা কতটা যুক্তিযুক্ত। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, টিভি 9 বাংলা। থাকতে হবে না, লোকে থাকতে পারবে না,
এর মধ্যে। হ্যাঁ, এগুলো যদি এগুলো বুদ্ধি যদি হয় যে এত গরমে এতে যদি এইসব জিনিস যদি লাগায় তাহলে তো থাকতে পারবে না ঘরে। লু বলে তো আরও থাকতে হবে না। এবার ও উপরে যদি অন্য কিছু দিয়ে যদি বন্দোবস্ত করে দেয় তাহলে হবে। এতে থাকা সম্ভব বলুন না, এতে কি আপনার থাকার মতন কি ব্যবস্থা কিছু করা হয়েছে? এই যে কন্টেনারে থাকবে, এমনি তো গরমেতে রাস্তা গরম হয়ে যাচ্ছে, মানুষ হাঁটতে পারছে না, আর এই কন্টেনার তো লোহার জিনিস, এই জিনিসে থাকবেটা কি করে মানুষ? এই যে পুরসভা বা প্রশাসনের, হাওড়া প্রশাসনের এই চিন্তা ভাবনা, হ্যাঁ কি বলবো? দেখুন, এখন চিন্তা ভাবনা হচ্ছে এমার্জেন্সি পিরিয়ডে কি করবে। এখন এমার্জেন্সি এনে দিয়েছে, এখন একটা ঘর করতে হলে 15-20 দিন সময় লাগবে। এই 15-20 দিন মানুষ যাবে কোথায়? এত গরমকালে লোহা কন্টেনারের মধ্যে গরু ছাগলের মতন মানুষ থাকবে? এটা সম্ভব আছে? যিনি এই পরিকল্পনা করেছেন, আমি ওনার কাছে আশা করি যে উনি এই দুপুরবেলা একবার 2 ঘন্টার জন্য ওই কন্টেনারের মধ্যে থেকে একটু দেখান। আপনি কি ভেবেছেন মানুষকে? এই দেশে, এই রাজ্যে কি মানে মানুষের এতটুকু পাওনা আছে? এই প্রশাসন মনে হচ্ছে তাড়াহুড়োতে মানুষের জীবনের সঙ্গে খেলা করছে। কন্টেনারে শুধু মানুষ কেন, জানোয়ারের থাকার ক্ষমতা নেই। এই প্রবল গরমে কন্টেনারের মধ্যে সেখানকার বিপর্যস্ত মানুষ আজকে তাদের ঘর বাড়ি হারিয়েছে। তার সম্পূর্ণ দোষ হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকার নিজের দোষকে স্বীকার না করে যারা ভিটে মাটি হারানো সেই সমস্ত পরিবারগুলোকে এক মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে কন্টেনারে থাকার নির্দেশ দিয়েছেন। এর থেকে ঘৃণ্য, নিন্দাজনক কোনো সিদ্ধান্ত হতে পারে না বলে আমি মনে করি। হাওড়ার বেলগাছিয়ায় ধসে গৃহহীনদের ক্ষতিপূরণের চেক, 113টি পরিবারকে ক্ষতিপূরণের চেক দেওয়া হবে বলে জানানো হয়েছে সেখানকার প্রশাসন সূত্রে, এমনটাই খবর। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ 15,000 টাকা চেক দেওয়া হবে তাদের, বেশি ক্ষতিগ্রস্তদের। যদিও বিধায়ক তহবিল থেকেও 10 লক্ষ টাকা বরাদ্দ। ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে ক্ষোভ ক্ষতিগ্রস্তদের একাংশে। दाहिने तरफ रास्ते में जो बस्ती पड़ता है वहाँ पे वो घर नया बना के दिया गया था। तो जब तक ममता बनर्जी है, ये जो दुख है आप लोगों का, ये अवश्य वो देखेगी और जो भी करना है वो उचित करेगी। এইভাবে আমাদের এইখানেই দিতে হবে সরকারকে। জানো আমরা আর বাইরে গিয়ে কি করবো? ভিক্ষা চাইবো এই বয়সে। আর নইলে যদি বাইরে নিয়ে যেতে চান, প্রত্যেকটা ঘরে একটা সরকারি চাকরি দিয়ে তবে বাইরে নিয়ে যান। কতদিন আর এরকম থাকবো? এখানে তো ক্যাম্প বানানো হয়েছে, ওখানে থাকতে বলেছে ঘর বাড়ির পরে বানাবে, একটু টাইম দিতে হবে আমাদের বলেছে। তাহলে আপনারা এখন কি করবেন, কি ভাবছেন? আমাদের এই ভাবছি, এই যে ট্যাঙ্ক আছে ওতে তো থাকা যাবে না, বাচ্চা তো শরীর খারাপ হবে ওতে। হ্যাঁ, খুশি আপনারা? কি খুশি থাকবে? কই ঘর ভেঙে যাবে, খুশি থাকবে? 15,000 টাকা কি ঘর বানিয়ে যায়? আমি তো স্কুলে থাকি, পুরো ঘর ভাঙিয়ে গেছে, বাচ্চা নিয়ে স্কুলে থাকি।